লা লিগা রেস থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ এবং পটেনশিয়ালি এরকম দেখা যাইতেছে যে ব্যাক টু ব্যাক 2 সিজন ধরে রিয়াল মাদ্রিদ কোনো ধরনের ট্রফি জিতবে না। হ্যাঁ, সামনে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সামনে ম্যাচ আছে, এই সপ্তাহে আমরা দেখতে পারবো যে বায়ার্ন মিউনিখের সাথে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাচ আছে। তবে আপনি বর্তমান পারফরমেন্স বলেন আর বায়ার্ন মিউনিখের যে পারফরমেন্স, তাতে আপনি দুই টিমে যদি বিবেচনা করেন তাহলে আপনি 100%-এর ভিতরে 80% আপনি দিবেন যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ হারবেই। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ গতকাল রাতে আমরা দেখছি মালোর্কার সাথে তারা যেভাবে 2-1 হারছে এবং সেখানে সবচাইতে বড় যে ভিলেন বানানো হইতেছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। কারণ কিলিয়ান এমবাপ্পে ম্যাচের ফার্স্ট 10 মিনিট যেরকমই খেলছে না কেন, অ্যাট দ্য এন্ড এসে সব দিক থেকে বিবেচনা করলে যে কিলিয়ান এমবাপ্পে সবচাইতে বাজে পারফরমেন্স করছে এবং অফ দ্য বেঞ্চ এসে ভিনিসিয়াস জুনিয়র আরও বেটার খেলছে, যেটা কিনা কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচ খেলো ওই ইম্প্যাক্ট রাখতে পারে নাই। স্প্যানিশ সুপার কাপ তারা হারছে বার্সেলোনার কাছে এবং কোপা দেল রে হাইরা গেছে এবং লা লিগাতে তারা 7 পয়েন্ট পিছনে পড়ে গেছে। লা লিগাতে ফাইট ব্যাক করতে পারবে কিনা, এখন একটা এল ক্লাসিকো বাকি আছে। ধরলাম আপনি হিসেব করেন, ক্যালকুলেশন করেন, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচে আপনি জিতে গেছেন, মানে রিয়াল মাদ্রিদ জিতে গেছে, সেখানে তারা 3 পয়েন্ট পেয়ে গেছে, তারপরও 4 পয়েন্টের ব্যবধান থাকবে। এবং এটা অনেকেই বিশ্বাস করে, স্বয়ং রিয়াল মাদ্রিদ ফ্যান্সরাও এবং বার্সেলোনা ফ্যান্সরাও এটা বিশ্বাস করে যে বাকি যে 8 ম্যাচ আছে সেখানে বার্সেলোনা কোনো ধরনের পয়েন্ট হারাবে না, এটার পসিবিলিটি বেশি আদার দেন রিয়াল মাদ্রিদ সব ম্যাচ জিতবে, ওইটার পসিবিলিটি আরও কম। ওই দিক থেকে হিসাব করলে এবং 8টা ম্যাচ বাকি এবং 8 ম্যাচে 7 পয়েন্টের ডিফারেন্স এবং এত পয়েন্ট কাভার করা পসিবল না। এবং বার্সেলোনা যে পারফরমেন্স করতেছে তাতে এল ক্লাসে যদি হেরেও যায় তারপরও 4 পয়েন্ট আগানো এবং বার্সেলোনাকে লাস্ট যে 8 ম্যাচ আছে লা লিগাতে সেখানে তাদেরকে কমসে কম চারটা ম্যাচে তাদেরকে খারাপ করতে হবে, 2টা ম্যাচ হারতে হবে, আরও একটা ম্যাচ ড্র করতে হবে। তার মানে আপনি পসিবিলিটি ধরে রাখেন যে 4টা ম্যাচ বার্সেলোনাকে পয়েন্ট লুজ করতে হবে, পসিবিলিটি এরকম 8 ম্যাচের ভিতরে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে রিয়াল মাদ্রিদ থেকে সবকটা ম্যাচ জিততে হবে। তো এই দিক থেকে এই ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন যে লা লিগা থেকে আউট এবং তারা কোপা দেল রে থেকে বের হয়ে গেছে এবং স্প্যানিশ সুপার কাপ আমরা যেটা জানি সেটা বার্সেলোনার কাছে হারছে এবং আসলে চ্যাম্পিয়ন্স লিগের কিস্তি নিয়ে এবং রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ভিলেন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে, যে কিনা যত ম্যাচ খেলছে তার ভিতরে রিয়াল মাদ্রিদের ওই পারফরমেন্স ছিল না। এবং এটা বলার অন্যতম সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পেকে বাদে রিয়াল মাদ্রিদ বেটার ফুটবল খেলছে, রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছে, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারাইছে এবং 2 লেগ মিলিয়ে হারাইছে, মানে সব নিয়ে এরকমভাবে তাদেরকে হারানো হয়েছে মানে ম্যানচেস্টার সিটিকে। এবং তারপরের মেসি আমরা যখন এই ইন্টারন্যাশনাল ব্রেক পাইছি তার আগে আমরা দেখতে পাইছি যে তারা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইয়া দিছে। তাহলে এই সব কিছু বিবেচনা করলে, লাস্ট কিছু পারফরমেন্স বিবেচনা করলে আমরা এতটুকু দেখতে পাইতেছি যে কিলিয়ান এমবাপ্পে বাদেই এই রিয়াল মাদ্রিদ বেশি তারা ওয়ার্কআউট এবং তারা বেশি আউটপুট দিতে পারে। বার্সেলোনাকে নিয়ে একটু কথা বলি। বার্সেলোনা গতকাল রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 হারাইয়া দিছে এবং সেখানে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, জেরার্ড মার্টিনের রেড কার্ড এবং আমাদের যে নিকো গঞ্জালেস আছে আর্জেন্টাইন যে প্লেয়ার, তাকে দিয়ে দিছে লামিন ইয়ামালকে তাদের কন্ট্রোল করার জন্য। আমি দামি ফুল ব্যাকরা লামিন ইয়ামালকে যেখানে আটকাইতে পারে না, সেখানে নিকো গঞ্জালেস যে কিনা একজন উইঙ্গার হিসেবে খেলে, অ্যাটাকিং থার্ডের প্লেয়ার, তাকে যদি আপনি লামিন ইয়ামালকে আটকাইতে দেন তাহলে সেটা হয় না। মানে লামিন ইয়ামাল যেভাবে নিকো গঞ্জালেসকে হিউমিলেট করছে, তাতে নিকো গঞ্জালেস যতদিন ফুটবল খেলবে ততদিন স্বপ্নে এতটুকুই দেখবে যে একটা প্লেয়ার ছিল লামিন ইয়ামাল, ঘুম থেকে এসে লাভ দিয়ে উঠে যাবে, যে তার গার্লফ্রেন্ড তাকে পাশ থেকে বলবে তুই অন্য মেয়েরে দেখে স্বপ্ন দেখছিস, আমার দেখে না, এই জন্য তুই লাভ দিয়ে উঠছিস। লাইক স্বপ্নটা ভয়ঙ্করটা এরকম ভয়ঙ্কর কিছু হয়েছে গতকালকে আমরা দেখতে পাইছি। এবং লামিন ইয়ামাল ওই প্লেয়ার যে প্রথম 10-15-20 মিনিটের ভিতরে 3টা বিগ চান্স ক্রিয়েট করছে, ট্রিবিলা দিয়ে 2টা বিগ চান্স ক্রিয়েট করছে। এবং একজন যে প্রপার স্ট্রাইকার বার্সেলোনায় নাই, সেটা ফেরমিন লোপেস ওই কাজটা করতে পারে নাই। যেখানে আপনি লেভানডস্কির কথা চিন্তা করেন, সেখানে একজন বিস্ট লেভেল ওসিমেনের কথা চিন্তা করেন, একজন বিস্ট লেভেলের একটা স্ট্রাইকারের কথা চিন্তা করেন, লামিন ইয়ামাল যেভাবে ক্রিয়েট করে সেভাবে ওই সমস্ত প্লেয়াররা যেভাবে ইনপুট আউটপুট 2টা বের করতে পারবে, আমার কাছে মনে হয় যে ফেরমিন লোপেস ওইখান থেকে অনেকটা পিছানো। এবং ফেরান তোরেস যখন আমাদের মাঠে নামছে, ওই যে অনেকে একটা কথা বলতেছে গতকাল ম্যাচ দেখার পরে যে 10 ভার্সেস 11, যে একটা রেড কার্ড পাইছে অ্যাথলেটিকো মাদ্রিদ, 10 ভার্সেস 11 ওরা বলতেছিল, কিন্তু আমি বলবো ম্যাচটা 10 ভার্সেস 10 হয়েছে। সেটা কিভাবে, আমাদের যখন মাঠে ফেরান তোরেস এন্টার করছে এবং সেখান থেকে আমরা 10 ভার্সেস 10 হয়েছি। ফেরান তোরেস যেভাবে ইজি বিগ চান্সগুলো মিস করছে, আমার কাছে মনে হয় যে ফেরান তোরেস অ্যাথলেটিকো মাদ্রিদের হয়েই কাজ করতেছিল এবং তার কোনো আউটপুট নাই। মানে এরকম একটা প্লেয়ার যে গর্দব গাদা, যে তার আউটপুট বলতে কিছু নাই, সে আরও বেশি দলকে পিছনে ফেলাইতেছে। যে ওর জায়গায় যদি অন্য কোনো স্ট্রাইকার, অন্য কোনো প্লেয়ার আসা ওই নাম্বার 9 পজিশনটা স্পটটা নেয়, ওইখান থেকে একটা গোল বের করতে পারে, যেখান থেকে আপনাকে কি বলে যে ডিবক্সের ভিতরে আপনার
আপনি 2 হাত দূর থেকে আপনি গোলকিপারের হাতে বল মারেন তাহলে সেখানে তার কিছু বলার থাকতে পারে না। তো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমাদের 3 ম্যাচের একটা সিরিজ ছিল। সেখান থেকে আমরা ফার্স্ট ম্যাচ জিতে গেছি এবং বাকি 2 ম্যাচ বাকি আছে। সেখান থেকে আমরা একটা জিততে পারলেই আর একটা ড্র করতে পারলেই আমরা চ্যাম্পিয়ন্স লিগেরও রাউন্ড অফ সেমিফাইনালে চলে যাব, রাউন্ড অফ 8 এর থেকে সেখান থেকে। তো আপনারা সেটা এখন দেখার বিষয়। ফার্স্ট ম্যাচ তো আমরা জিতে গেছি লা লিগাতে এবং 7 পয়েন্টে আগানো আছি এবং চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে আমরা ম্যাচ দেখতে পারবো, মঙ্গল বুধবারে ম্যাচ দেখতে পারবো। তো সেখানে অফকোর্স আপনারা কমেন্ট করেন, জানায়েন যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2 লেগ মিলিয়ে হারানো আমাদের পক্ষে পসিবল কিনা।